Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome my fifth year students. Welcome you all in our today's gynae obstetrics lecture. এতদিন আসলে আমরা গাইনি ক্লাস নিয়ে পড়েছি, আমি লাস্ট দুটো লেকচার। তো আজকে আরেকটা অবস্টেট্রিক্সের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আসলে আমরা আজকে ডিসকাস করব, যেটা হচ্ছে অ্যান্টিপার্টাম হেমোরেজ। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিকস অ্যান্ড কমন টপিক, এবং তোমাদের যেটা খুবই প্রয়োজনীয় একটা টপিক, যেটা তোমাদেরকে খুবই জানতে হবে। হ্যাঁ, তো এখন একটু আসো আমরা একটা ডিসকাশন শুরু করি। অ্যান্টিপার্টাম হেমোরেজ আসলে প্রেগনেন্সিতে আমরা প্রায় জিজ্ঞেস করি হোয়াট আর দ্য কজ অফ ব্লিডিং ইন প্রেগনেন্সি। কিছু আছে আর্লি ট্রাইমেস্টার ব্লিডিং, কিছু আছে লেট ট্রাইমেস্টারে। এখন যে অ্যান্টিপার্টাম হেমোরেজটা কিন্তু লেট ট্রাইমেস্টার ব্লিডিংয়ের মধ্যে পড়ে। তাহলে এখন দেখো লিটারালি যদি আমরা চিন্তা করি অ্যান্টিপার্টাম হেমোরেজ, আমরা সবাই জানি পার্টাম মানে কি। পার্টাম মানে হচ্ছে কি আমাদের ডেলিভারি বা পার্চুরেশন, ঠিক আছে। হেমোরেজ মানে ব্লিডিং। অ্যান্টি মিনস বিফোর ডেলিভারি বা বিফোর পার্চুরেশন। সো এখন আমরা আসছি আমাদের ডেফিনেশনে। তাহলে লিটারালি আমার ডেফিনেশন কী হবে? Antepartum hemorrhage is defined as the bleeding from or into the genital tract after the 28 weeks of pregnancy but before the birth of the baby. So it is very important. এখানে দেখো একটা কথা খুব সুন্দর কী বলেছে, যে বিফোর দ্য বার্থ অফ দ্য বেবি। কাজে এই ডেফিনেশনের মধ্যে দুটো জিনিস আমাদের খেয়াল করতে হবে। একটা বলেছে আফটার দ্য 28 উইকস অফ প্রেগনেন্সি অথবা আফটার দ্য এজ অফ ভায়াবিলিটি। এখন এজ অফ ভায়াবিলিটি কিন্তু কান্ট্রি টু কান্ট্রি ডিফার হয়। সাপোজ ইউকে, ইউএসএ, তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা পাবে 24 উইকস অফ প্রেগনেন্সিতে, কিন্তু সাধারণত আমাদের সাবকন্টিনেন্টে আমরা 28 সপ্তাহ 28 উইকস অফ প্রেগনেন্সিটাকে আমরা ধরি এজ অফ ভায়াবিলিটি। সো আমাদের ক্ষেত্রে আমরা আসলে বলি যে আফটার 28 উইকস অফ প্রেগনেন্সি। অথবা তুমি যদি এভাবেও বলো যে এনি ব্লিডিং আফটার দ্য এজ অফ ভায়াবিলিটি, তখন হয়তো তোমাকে আবার কোশ্চেন করা হবে যে এজ অফ ভায়াবিলিটি কত। দ্যাট মিনস আফটার 28 উইকস অফ প্রেগনেন্সি is known as antepartum hemorrhage but before the birth of the baby. কেন এখানে বার্থ অফ দ্য বেবি আমরা বললাম? তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, যেখানে ফার্স্ট স্টেজ ব্লিডিং এবং সেকেন্ড স্টেজ ব্লিডিংও কিন্তু ইনক্লুডেড হবে অ্যান্টিপার্টাম হেমোরেজের মধ্যে। এটা আমাদের ক্লিয়ার কনসেপশন তোমাদের থাকা উচিত। আচ্ছা, ইনসিডেন্স কত? টোটাল যে অ্যামং দ্য ডেলিভারিজের মধ্যে টোটাল ডেলিভারির মধ্যে 3% কিন্তু অ্যান্টিপার্টাম হেমোরেজ। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমরা সবাই জানি হেমোরেজ ডিউরিং প্রেগনেন্সি ইজ এ লিডিং কজ অফ ম্যাটারনাল ডেথ। ওকে, এবার আসি আমরা কজে, মানে কারণ কী। হ্যাঁ, সাধারণত আমরা যদি ভাগ করি অ্যান্টিপার্টাম হেমোরেজের কজগুলোকে, দেখা যাচ্ছে কি অ্যান্টিপার্টাম হেমোরেজে কিছু আছে প্লাসেন্টাল ব্লিডিং, কিছু আছে এক্সট্রা প্লাসেন্টাল ব্লিডিং, আর কিছু আছে আনএক্সপ্লেইনড। প্লাসেন্টাল ব্লিডিং মানে কি? ডিউ টু প্লাসেন্টাল কজের জন্য যে ব্লিডিং হচ্ছে। এখানে কিন্তু 70% কজই হচ্ছে গিয়ে ডিউ টু প্লাসেন্টাল ব্লিডিং। সো দেখো এখানে 70% ব্লিডিং ইজ ডিউ টু প্লাসেন্টাল কজ। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখন এই প্লাসেন্টাল কজের মধ্যে কী হতে পারে? একটা হতে পারে প্লাসেন্টা প্রিভিয়া, আরেকটা হতে পারে অ্যাব্রাপশিও প্লাসেন্টা। 35%, মানে হাফ হচ্ছে গিয়ে অ্যাব্রাপশিও প্লাসেন্টার জন্য, হাফ হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়ার জন্য। আচ্ছা, এরপরে একটা আছে এক্সট্রা প্লাসেন্টাল কজ, মানে কিছু লোকাল কজ। এগুলোকে কিন্তু সহজে তোমরা লোকাল কজও বলতে পারো অথবা আদার্স কজও বলতে পারো। লোকাল কজ কি? দেখো সার্ভিক্সে যে আমাদের আছে ব্লিডিং কোত্থেকে হচ্ছে? ইউটেরাস থেকে। সার্ভিক্সে যদি কোনো পলিপ থাকে, এনএসিএস সার্ভিক্স থাকে, ভাসা প্রিভিয়া থাকে, ভেরিকোজ ভেইন থাকে সার্ভিক্সে, সো দ্যার ইজ এনি ট্রমার হিস্ট্রি থাকে। সো দিস আর দ্য লোকাল কজ অথবা এক্সট্রা প্লাসেন্টাল কজ হিসেবে আমরা বলি। ইট ইজ 5%। আরেকটা আছে আনএক্সপ্লেইনড বা ইনডিটারমিনেন্ট, 25%। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের পেশেন্টরা আসে যে ব্লিডিং হচ্ছে বিফোর দ্য প্রেগনেন্সি, বাট এক্সাক্ট কজটা আমরা জানি না। দেখা যাচ্ছে প্লাসেন্টাও ভালো আছে, প্লাসেন্টারও কোনো কজ নেই, লোয়ার সেগমেন্টেও নেই, অ্যাব্রাপশিও নেই, আবার কোনো লোকাল কজও নেই। সো এই গ্রুপটাকে কিন্তু আমরা বলি ইনডিটারমাইন্ড বা আনএক্সপ্লেইনড কজ। ঠিক আছে, এই কজগুলো কিন্তু আমরা খুবই জিজ্ঞাসা করি, খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এখন আসো আমরা যে দুইটা প্লাসেন্টাল কজ বললাম, আজকে আমি কিন্তু ডিসকাস করব প্লাসেন্টা প্রিভিয়া নিয়ে, বিকজ আমাদের এই দুইটা মেন কজই আমাদেরকে কিন্তু জানতে হবে, একটা অ্যাব্রাপশিও প্লাসেন্টা, একটা প্লাসেন্টা প্রিভিয়া। যেহেতু এটা একটা অনেক বড় টপিক, আমরা আজকে প্লাসেন্টা প্রিভিয়া নিয়ে ডিসকাস করব। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা অ্যাব্রাপশিও প্লাসেন্টা নিয়ে ডিসকাস করব। এখন আসো কথা হচ্ছে যে প্লাসেন্টা প্রিভিয়া। এখন এটাও যদি আমরা লিটারালি মিনস চিন্তা করি, লিটারালি মানে শাব্দিক অর্থ কী? প্রিভিয়া মানে কি? প্রিভিয়া মানে কিন্তু সামনে, ঠিক আছে। তাহলে প্লাসেন্টা প্রিভিয়া মানে when the placenta is implanted partially or completely over the lower uterine segment, it is called placenta previa.
আচ্ছা, আমরা সবাই কি জানি বলো তো, প্লাসেন্টা কোথায় থাকে নর্মালি প্লাসেন্টা থাকে আমরা জানি ফান্ডাস এবং পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ইউটেরাসে, সেটাই প্লাসেন্টা নর্মালি ইমপ্লান্টেড হয়। কিন্তু প্লাসেন্টা প্রিভিয়া কখন বলবো? when placenta implanted in the lower uterine segment, so it is called placenta previa। তার মানে কি, প্রিভিয়া মানে অসের খুব কাছে, সে সামনে আছে, এই জন্য এই কথাটা বলা হয়। সো ইনসিডেন্স কত আমরা বলেছি, ইট ইজ a 1/3 কজ অফ অ্যান্টিপ্যাটার্ন হেমোরেজ, যেহেতু আমরা বলছি 35%, সো হোল APH এর 30% হচ্ছে গিয়ে প্লাসেন্টা প্রিভিয়া। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আমরা আসি ইটিওলজি, মানে কজ কি। এক্সাক্ট কজ আসলে আননোন, হ্যাঁ, এক্সাক্ট কজটা জানা যায় না, তবে দ্যার ইজ সার্টেন থিওরি, কতগুলো থিওরি চিন্তা করা হয়েছে। যদি এটা কিন্তু তোমাদের MBBS লেভেলের থিওরিগুলো যে খুব বেশি দরকার তা না, তবু আমরা একটু ডিসকাস করি যে কি কেন আসলে আমাদের কিন্তু প্রায় পেশেন্ট এসে জিজ্ঞাসা করে, ম্যাম আমার ফুল কেন নিচে। আসলে আমরা তখন বলি যে ফুল কেন নিচে, আসলে এটা এক্সাক্ট কজ নেই, তবে কতগুলো থিওরি চিন্তা করা হয়। যেমন একটা বলা হচ্ছে ড্রপিং ডাউন থিওরি। ড্রপিং ডাউন থিওরি কি, হয়তো প্লাসেন্টাল যে আমরা যখন ওভাম, একটা ফার্টিলাইজড ওভাম তৈরি হয়, তখন ওভামটা ইমপ্লান্ট করার কথা উপরে, সে হয়তো ড্রপিং ডাউন হয়ে নিচে এসে লোয়ার সেগমেন্টে ইমপ্লান্ট করলো, সো এটা একটা কজ। আরেকটা হতে পারে ডিফেক্টিভ রেসিডুয়া, এইটা আমরা বলি খুব ইম্পর্টেন্ট। ডিফেক্টিভ রেসিডুয়া কেন? কারণ একটা প্লাসেন্টা সবসময় আমরা সবাই কী চাই, সবাই আমরা কী করে চিন্তা করি বলতো, সবাই আমরা ভালো থাকতে চাই, ভালো জায়গাতে বসতে চাই, তাই না? আমরা কি চাইবো যে একটা চেয়ার বা একটা কোনো কিছু জায়গায় যেখানে ময়লা আছে সেখানে বসতে? প্লাসেন্টাও কিন্তু তাই। প্লাসেন্টা অলওয়েজ চায় একটা হেলদি টিস্যু। সো সে যখন দেখা যায় যে ডিফেক্টিভ কোনো রেসিডুয়া আছে, রেসিডুয়া কী কারণে হতে পারে? তার প্রিভিয়াস কোনো স্কার থাকলে, প্রিভিয়াস বারবার যদি তার রিপিটেড চাইল্ড বার্থ হয়, পরে আমি কথাগুলোতে আসবো, তখন দেখা যায় কি যে হয়তো ইউটেরাসের বিভিন্ন লেয়ারগুলো কী হবে, রেসিডুয়াটা অত ভালো না। সো তখন কী করে প্লাসেন্টা, তখন প্লাসেন্টা লোয়ার সেগমেন্টে যেখানে সে হেলদি এরিয়া পায় সেখানে সে ইমপ্লান্ট করে। সো দিস ইজ দ্য ডিফেক্টিভ রেসিডুয়ার জন্য রেজাল্টস ইন স্প্রেডিং অফ দ্য কোরিয়নিক ভিলাস ওভার এ ওয়াইড এরিয়া অফ ইউটেরাইন ওয়াল। বিকজ প্লাসেন্টার নারিশমেন্ট চাচ্ছে, সে চাচ্ছে ভালো ব্লাড সাপ্লাই যেন পায়। সো তখন সে যখন আপার সেগমেন্টে ভালো রেসিডুয়া পায় না, তখন সে লোয়ার সেগমেন্ট যেখানে হেলদি এরিয়া সেখানে সে ইমপ্লান্ট হয়। অ্যানাদার কজ ইজ বিগ সারফেস এরিয়া অফ দ্য প্লাসেন্টা। হয়তো সবই ঠিক আছে, কিন্তু প্লাসেন্টার সারফেস এরিয়া বিগ হয়। এখন তাহলে কোন কোন কারণে বিগ হয়? টুইন প্রেগনেন্সি, মানে মাল্টিপল প্রেগনেন্সিতে হতে পারে, ডায়াবেটিক মেলাইটাসে হতে পারে, তারপরে অ্যাবনর্মাল টাইপ অফ প্লাসেন্টাগুলোতে হতে পারে, সার্কামভ্যালিড প্লাসেন্টা, এক্সট্রা লোবস অফ দ্য প্লাসেন্টা। তখন যখন বিগ সারফেস এরিয়া থাকে তখনও তারা সাধারণত লোয়ার সেগমেন্টে ইমপ্লান্ট করে। সো দিস আর দ্য ইটিওলজির মেকানিজমটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসি যে এখন যে কথাগুলো বললাম, তাহলে কারা হাই রিস্ক ফ্যাক্টরস, এটা কিন্তু আমরা জিজ্ঞাসা করি, হু আর দ্য হাই রিস্ক ফ্যাক্টরস ফর প্লাসেন্টা প্রিভিয়া। এই যে এখন যে কথাগুলো আমি বলেছি, তাহলে এগুলি আমরা চিন্তা করতে পারবো, কী পারবো? মাল্টিপ্যারিটি। কেন আমি বলেছি মাল্টিপ্যারিটি মানে কি? তার রিপিটেড চাইল্ড বার্থ, বারবার তার 3-4টা বাচ্চা আছে, তখন প্লাসেন্টা কোথায় ইমপ্লান্ট করতে চাচ্ছে? সে চাচ্ছে একটা হেলদি এরিয়া। সো এটা একটা রিস্ক ফ্যাক্টরস। ইনক্রিজ ম্যাটার্নাল এজ মোর দেন 35 ইয়ার্স। যত বেশি ম্যাটার্নাল এজ বেশি হয়, তত কিন্তু ডেসিডুয়াল বা ডিফেক্টিভ ডেসিডুয়ালাইজেশন, ইউটেরাসের ভিতরের লেয়ারগুলো কিন্তু এত বেশি নারিশ থাকে না, তখন লোয়ার সেগমেন্টে ইমপ্লান্ট হয়। হিস্ট্রি অফ প্রিভিয়াস সিজারিয়ান সেকশন, এই যে একটু খুব ইম্পর্টেন্ট, কারণ আগে যত বেশি তার সিজার হতে পারে, হিস্টেরেক্টমি হতে পারে, হিস্টারোটমি হতে পারে, প্রিভিয়াস মায়োমেক্টমি হতে পারে। সো ওয়েন দের ইজ এনি প্রিভিয়াস হিস্ট্রি অফ যদি এনি অপারেশন থাকে, তখন কি হয়, অপারেশনের এরিয়াটা কেমন থাকে? ওখানে একটা স্কার থাকে। সো ওই এরিয়াতে যে দেখা যায় প্লাসেন্টাটা তখন হয়তো ইমপ্লান্ট করেছে, প্লাসেন্টা হয়তো নিচেই আছে, সে আর উপরে উঠতে পারছে না মাইগ্রেশন করে। প্লাসেন্টার সাইজ, যেটা আমি আগেও বলেছি, যে প্লাসেন্টা যদি বিগ থাকে, এমনি অ্যাবনর্মাল টাইপ অফ প্লাসেন্টা থাকলে সাবসেন্চুরিয়েট লোব, সার্কামভ্যালিড প্লাসেন্টা, বাইলোবড প্লাসেন্টা, এগুলোও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টরস ফর প্লাসেন্টা প্রিভিয়া। স্মোকিংয়ে কী হয়, প্লাসেন্টা হাইপারট্রপি হয়, এবং দেখা যায় যে এই জন্য যেহেতু প্লাসেন্টা বিগ প্লাসেন্টা, সো আরেকটা স্মোকিংয়ে ডিফেক্টিভ রেসিডুয়ালাইজেশনও হয়, এই জন্য এই প্লাসেন্টা প্রিভিয়ার চান্স বেশি। প্রায়ার কিউরেটেজ, এখন যদি প্রায়ার কিউরেটেজ থাকে, যদি আগে তার বারবার ডিএনসি, এমভি এর হিস্ট্রি থাকে, সো সেখানেও কিন্তু ডিফেক্টিভ ডেসিডুয়ালটা ডিফেক্টিভ থাকে। এবং এগুলো ক্ষেত্রে যখন ইউটেরাস দেখো প্লাসেন্টা দেখছে যে উপরে ফান্ডাসের এরিয়াতে আমার হয়তো এরিয়াটা ভালো না, তখন প্লাসেন্টা যে লোয়ার সেগমেন্টে এনক্রচ করছে। আর আরেকটা কারণ হচ্ছে হয়তো প্লাসেন্টা নিচেই ছিল, কিন্তু স্কারের জন্য সে হয়তো এত বেশি অ্যাডারেন্ট হয়ে আছে প্রিভিয়াস স্কারের জন্য, যে মাইগ্রেশন থিওরিতে আগে যখন ইউটেরাস বড় হবে, ইউটেরাসের সাথে সাথে কিন্তু প্লাসেন্টা উপরে উঠে যাওয়ার কথা, কিন্তু তখন সে আর মাইগ্রেশন করে উঠতে পারছে না, কারণ এনক্রচ হয়ে আছে, খুব ডিপলি অ্যাডারেন্ট হয়ে আছে, সেগুলোর ক্ষেত্রেও প্লাসেন্টা লোয়ার সেগমেন্টে থাকবে। সো দিজ আর দ্য রিস্ক ফ্যাক্টরস। এই রিস্ক ফ্যাক্টরসগুলো আমরা খুব ভালো করে আমরা জানবো, ঠিক আছে? এরপর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আসি আমরা, টাইপস অফ প্লাসেন্টা। প্লাসেন্টা প্রিভিয়া কয়টা টাইপ আছে?
আসলে প্লাসেন্টা প্রিভিয়া কিন্তু আমাদের 4টা টাইপ আছে, ঠিক আছে? টাইপ 1, টাইপ 2, টাইপ 3 অ্যান্ড টাইপ 4। টাইপ 1 মানে এখানে হচ্ছে গিয়ে লো লাইং প্লাসেন্টা। লো লাইং প্লাসেন্টাটা কি, আমরা একটু এখানে ছবিতে যদি আসি, এখানে একটা ছবি আছে দেখো, এই যে দিস ইজ দ্য টাইপ 1, আমার ছবিতে লো লাইং প্লাসেন্টা। লো লাইং প্লাসেন্টা মানে মেজরিটি অফ দ্য প্লাসেন্টা ইন দ্য আপার সেগমেন্ট, বেশিরভাগই আছে আপার সেগমেন্টে, অনলি স্মল পার্টস ইন দ্য লোয়ার সেগমেন্ট। ওই যে বিগ প্লাসেন্টা থাকতে পারে, সারফেস এরিয়া বিগ থাকতে পারে, তখন মেজরিটি পার্ট থাকতে পারে লোয়ার সেগমেন্ট, তখন আমরা এটাকে বলি টাইপ 1 অথবা লো লাইং প্লাসেন্টা। নেক্সট টাইপটা কি, টাইপ 2। টাইপ 2 এর আরেকটা নাম আছে মার্জিনাল প্লাসেন্টা প্রিভিয়া। মার্জিনাল কখন, দেখো ছবিতে এখানে হচ্ছে গিয়ে প্লাসেন্টার লোয়ার সেগমেন্টে এবং প্লাসেন্টার এজের যে মার্জিনটা, ইট টাচেস দ্য ইন্টারনাল অস, সো এটাকে বলা হচ্ছে মার্জিনাল, যে মার্জিন অফ দ্য প্লাসেন্টা ইজ আপ টু দ্য ইন্টারনাল অস, দিস ইজ টাইপ 2। আচ্ছা, এরপরে আছে টাইপ 3। টাইপ 3 আরেকটা নাম আছে, আমরা বলি পার্শিয়াল প্লাসেন্টা প্রিভিয়া। পার্শিয়াল কেন বলছি, দেখো এ কিন্তু ছবিতে দেখো এ প্লাসেন্টা লো লাইংয়ে এবং সে কী করছে, ইন্টারনাল অসটাকে কাভার করছে, বাট কখন কাভার করবে, যখন আমাদের সার্ভিক্স হবে ক্লোজ, সো ইট কাভার্স দ্য ইন্টারনাল অস ওয়েন সার্ভিক্স ইজ ক্লোজ, বাট ওয়েন সার্ভিক্স ইজ ডাইলেটেড, লেবারে যে যদি ডাইলেট হয় তখন সে আর তাকে কাভার করবে না, সো দিস ইজ কল্ড পার্শিয়াল প্লাসেন্টা প্রিভিয়া। এরপরে আসি টাইপ 4 প্লাসেন্টা প্রিভিয়া। টাইপ 4 কিন্তু বলা হচ্ছে এখানে যে সেন্ট্রাল বা কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া, সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া, দিস ইজ দ্য মোস্ট, অনেক ডেঞ্জারাস, এখানে অনেক ব্লিডিং হয়, তোমাদের ইদানিংকালে কিন্তু খুবই শর্টকাটও আসছে লাস্ট পরীক্ষায় যে সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া। সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া মিনস ইট কাভার্স দ্য ইন্টারনাল অস when it is dilated or when it is closed, so it is completely cover the internal os, this is type 4. so এটা আমি এর আগেও দেখলাম যে টাইপ 3, টাইপ 4 আমাদের এগুলো প্লাসেন্টা আছে। আরেকভাবে আমরা অনেক সময় তোমাদেরকে এটাকে আবার একটু আরেকটা ক্লাসিফিকেশন আমরা কি বলি, অনেক সময় আমরা বলি মাইল্ড ডিগ্রি কোনটা, মেজর ডিগ্রি কোনটা, সো দিস ইজ মাইল্ড ডিগ্রি, মেজর ডিগ্রি। টাইপ 1 অ্যান্ড টাইপ 2 অ্যান্টেরিয়র। টাইপ 2 যে প্লাসেন্টা আছে সেটা যদি অ্যান্টেরিয়র ওয়ালে থাকে তাহলে আমরা বলি তাকে অ্যান্টেরিয়র, যদি পোস্টেরিয়র ওয়ালে থাকে তাহলে আমরা বলবো পোস্টেরিয়র। সো টাইপ 1এও কিন্তু অ্যান্টেরিয়রও হতে পারে, পোস্টেরিয়রও হতে পারে, টাইপ 2তেও তাই হতে পারে। কাজে টাইপ 2 অ্যান্টেরিয়র এবং টাইপ 1টাকে আমরা বলছি মাইল্ড প্লাসেন্টা, মিড ডিগ্রি, কারণ এর কমপ্লিকেশন কিন্তু কম। কিন্তু টাইপ 2 পোস্টেরিয়র প্লাসেন্টা প্রিভিয়া, টাইপ 3 অ্যান্ড টাইপ 4 ইট ইজ দ্য মেজর ডিগ্রি প্লাসেন্টা প্রিভিয়া। সো এগুলোকে আরেকটা ক্লাসিফিকেশন আমরা বলি মাইল্ড ডিগ্রি অ্যান্ড মেজর ডিগ্রি, ঠিক আছে? এটাও কিন্তু অনেক সময় আমরা তোমরা জানতে হবে, জিজ্ঞেস করি আমরা, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখো, একটা কথা আছে ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া। এই চারটার মধ্যে কোন প্লাসেন্টা প্রিভিয়াটা আসলে ডেঞ্জারাস? এখানে কিন্তু টাইপ 2 পোস্টেরিয়র ইজ দ্য ডেঞ্জারাস, বিকজ কেন ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া? নাম্বার 1, এখানে যে কার্ভড বাট ক্যানেল, প্লাসেন্টা কোথায় আছে বলো তো? এখানে তো ইউটেরাস থাকে, প্লাসেন্টা আছে পোস্টেরিয়রলি, সাপোজ আমার এখানে ইউটেরাস, এখানে পোস্টেরিয়রলি, পিছনে আমার আছে স্যাক্রাম। আমার যখন পিছনে থাকবে স্যাক্রাম, স্যাক্রাম একটা কেমন পার্ট? স্যাক্রাম একটা আমাদের হার্ট পার্ট। স্যাক্রাম যখন হার্ট পার্ট, নাম্বার 2 হচ্ছে প্রেজেন্টিং পার্টটা কী হবে? সেটা ব্রিচ হতে পারে, সেটা আমাদের ম্যালপ্রেজেন্টেশন হতে পারে, হেড হতে পারে। সেই প্রেজেন্টিং পার্টটা কিন্তু সে ভিতরে এঙ্গেজ করতে পারছে না, এঙ্গেজ না করতে পারলে কী হয়? ব্লিডিংটা বন্ধ হয় না। ভাইরাস টাইপ 3 প্লাসেন্টা, টাইপ 4 প্লাসেন্টাতে যদি প্রেজেন্টিং পার্টটা নিচে আসে, সে কিন্তু প্রেশারে ব্লিডিংটা বন্ধ হতে পারে। কাজে এখানে তিনটা জিনিস, একটা হচ্ছে গিয়ে স্যাক্রাম থাকার জন্য, বিকজ স্যাক্রাম কার্ভ বাট ক্যানেল, the engagement is delayed, the presenting part cannot be engaged, so bleeding cannot stop, number 1. and number 2, যদি engaged হয়ও তাহলে কী হবে? দেখো প্লাসেন্টা কিন্তু পোস্টেরিয়র, প্রেজেন্টিং পার্ট যখন নিচে নামবে তখন কিন্তু সে প্লাসেন্টাকে প্রেস করবে, তখন কী হবে? ভ্যাজিনাল ডেলিভারির জন্য অ্যালাও করি, এই জন্য কিন্তু আমরা এখানে অ্যালাও করি না, তাহলে সেখানে বাচ্চা ফিটাল অ্যাসফিক্সিয়া আরও বেশি হবে, কারণ সেখানে বাচ্চা যত বেশি যে ডিসেন্ড করবে তত প্লাসেন্টার কম্প্রেশন হবে। আচ্ছা, সো এবার এই দেখো মোর চান্স অফ কর্ড কম্প্রেশন অ্যান্ড কর্ড প্রোলাপস। সো এইগুলো কথার জন্য ফিটাল অ্যাসফিক্সিয়া এবং ফিটাল ডেথের চান্স কিন্তু অনেক বেশি। এই জন্যই বলা হয় টাইপ 2 প্লাসেন্টা প্রিভিয়াটাও একটা ডেঞ্জারাস, যদিও মনে হচ্ছে টাইপ 2, কিন্তু টাইপ 2 পোস্টেরিয়র ইজ এ ডেঞ্জারাস। এবং এই জন্যই কিন্তু পরমার ম্যানেজমেন্টে যখন আসবো তখন দেখবে যে মাইল্ড ডিগ্রি এবং সিভিয়ার ডিগ্রি দিয়ে কিন্তু আমরা ম্যানেজ করি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা নিউ, এখন একটা তোমাদেরকে একটু বলি, দু একটা জিনিস আমরা বলতে পারি যে নিউ একটা ক্লাসিফিকেশন আসা বলা হয় আলট্রাসোনোগ্রাফি দিয়ে। আমরা বলি এখন যে যদি সোনোলজিস্ট যখন আলট্রাসোনো করবে, সে যদি বলে যে প্লাসেন্টাল এজ ইজ উইদিন দ্য 2 সেন্টিমিটার অফ দ্য সার্ভাইকাল অস,
যে সার্ভাইকাল অসের 2 সেন্টিমিটারের মধ্যে আছে, তখন আমরা সেটাকে বলছি মেজর ডিগ্রি, মানে ইট ইজ ডেঞ্জারাস। বাট অ্যাওয়ে ফ্রম 2 সেন্টিমিটার, যে 2 সেন্টিমিটারের অ্যাওয়েতে আছে সার্ভাইকাল অস থেকে, সে কিন্তু একটা মেজারমেন্ট নেয় আল্ট্রাসাউন্ডে, সো ইট ইজ গুড। তখন সেটা আমাদের ম্যানেজমেন্ট পারপাসে কিন্তু এইভাবে অনেক সময় আমরা জিজ্ঞাসা করি এখন। হ্যাঁ, আচ্ছা, সো এই দেখো টাইপ 2 প্লাসেন্টা প্রিভিয়া, যখন বাচ্চা নামতে থাকবে তখন কম্প্রেশন হবে, কারণ বার্থ ক্যানেল এঙ্গেজ হবে না এবং ব্লিডিং বেশি হবে। ওকে, দেন এবার আমরা আসি কজ অফ ব্লিডিং। এটা কিন্তু প্রায় আমরা জিজ্ঞেস করি, আচ্ছা প্লাসেন্টা প্রিভিয়া তো আছে, তাহলে কজ ব্লিডিং কেন হচ্ছে, ভাই কেন ব্লিডিং হবে, প্লাসেন্টা লোয়ার সেগমেন্টে থাকলেই কেন ব্লিডিং হবে? এখন দেখো, এখন প্লাসেন্টা প্রিভিয়ার যে ব্লিডিংটা হয়, যদিও আমরা বলেছি এটা লেট ট্রাইমেস্টার ব্লিডিং, মানে কি যত দেরিতে হবে 28 সপ্তাহের পরে ব্লিডিং। তো আরেকটা জিনিসও মনে রাখবে যে প্লাসেন্টা প্রিভিয়ার ব্লিডিং কিন্তু আরও টার্মের দিকে হয়, যত বেশি টার্মে যায় তখনও কিন্তু প্লাসেন্টা প্রিভিয়ার ব্লিডিং হয়। এই জন্য কিন্তু অনেক ক্ষেত্রে আছে যে পেশেন্ট জানেই না, তার যদি কোনো এপিএইচের বা ব্লিডিংয়ের হিস্ট্রি না থাকে, পেশেন্ট জানেই না, হয়তো আল্ট্রাসাউন্ড করতে এসছে তখন ধরা পড়লো যে প্লাসেন্টা প্রিভিয়া। এখন যত দেরি দেখো, অ্যাজ প্লাসেন্টা গ্রোস স্লোস ডাউন দ্য লেটার মান্থস, যত যাবে প্লাসেন্টা গ্রোস স্লোলি ডাউন দ্য লেটার মান্থস অ্যান্ড দ্য লোয়ার সেগমেন্ট ইজ প্রোগ্রেসিভলি ডাইলেটস। আমরা জানি কি হয়, একটা বেবির জন্য ইউটেরাসের আপার সেগমেন্ট লোয়ার সেগমেন্ট দুটো ইউটেরাস গ্রো হচ্ছে, বাট লোয়ার সেগমেন্ট ফর্ম হচ্ছে অ্যাট দ্য লেটার মান্থ। সো ওয়েন দ্য লোয়ার সেগমেন্ট ফর্মেশন অফ দ্য লোয়ার সেগমেন্ট, তখন কি হয়, যখন লোয়ার সেগমেন্টের ফর্ম হয় তখন লোয়ার ইউটেরাস সেগমেন্টটা কিন্তু আপার সেগমেন্টের সাথে মার্চ করে যায়। সো ডিউরিং দ্য লেট ট্রাইমেস্টার ওয়েন লোয়ার সেগমেন্ট ইজ ফর্ম, যেটা ছিল ইসমাস, আমরা সবাই জানি ইসমাস থাকে 0.5 থেকে 1 সেন্টিমিটার, বাট এই যে 34 পরের থেকে 37 উইক্সে কিন্তু এই লোয়ার ইউটেরাস সেগমেন্টটাই হয়ে যাচ্ছে 7 সেন্টিমিটার, মানে সে অনেক ডাইলেট হচ্ছে, ইউটেরাস ডাইলেট হচ্ছে, লোয়ার সেগমেন্ট ডাইলেট হচ্ছে, কিন্তু প্লাসেন্টা কি বড় হচ্ছে? প্লাসেন্টা কিন্তু বড় হচ্ছে না। সো যেহেতু প্লাসেন্টা একটা ইনইলাস্টিক এরিয়া, আমার প্লাসেন্টা এখানে লেগে আছে, আমার এই জায়গা বড় হচ্ছে, আমার হাত এটা ইউটেরাস বড় হচ্ছে, কিন্তু প্লাসেন্টাটা তখন তার জায়গা থেকে সরে আসছে, অথবা সেই যে শেয়ারিং হচ্ছে সেখান থেকেই কিন্তু ব্লিডিং হচ্ছে। সো দিস ইজ দ্য কজ, দ্য ইনইলাস্টিক প্লাসেন্টা ইজ শেয়ার্ড অফ দ্য ওয়াল অফ দ্য লোয়ার সেগমেন্টস, সো শেয়ার্ড অফ হয়ে যাচ্ছে। দিস লিডস টু ওপেনিং অফ দ্য ইউটেরোপ্লাসেন্টাল ভেসেলস, আমাদের ইউটেরোপ্লাসেন্টাল ভেসেলস ওপেন হচ্ছে, সো দেয়ার ইজ এ লিডস টু এপিসোডস অফ ব্লিডিং। এখন দেখো প্লাসেন্টা প্রিভিয়ার ব্লিডিং কিন্তু রিকারেন্ট হয়, মানে একটু ব্লিডিং হবে, রোগী বলবে আমার একটু ব্লিডিং হলো আবার স্টপ হয়ে গেল, কারণ কিছু কিছু ভেসেলস ওপেন হচ্ছে, ব্লিডিং হচ্ছে, পরে আবারও কিন্তু সেই ব্লিডিংটা বন্ধ হচ্ছে। কেন? দ্য মেকানিজম অফ স্পন্টিনিউয়াস কন্ট্রোল অফ ব্লিডিং আর ওয়ান ইজ থ্রম্বোসিস অফ দ্য ওপেন সাইনাস, বিকজ আফটার সামটাইমস এই ওপেন সাইনাস থ্রম্বোসিস হয়ে যাবে, এবং মেকানিক্যাল প্রেশার বাই প্রেজেন্টিং পার্ট, এটাও আমি বলেছি একটু আগে যে প্রেজেন্টিং পার্ট দিয়ে প্রেশার বন্ধ হয়ে যাবে এবং প্লাসেন্টাল ইনফার্কশন হবে। সো এই তিনটা কারণে কিন্তু আস্তে আস্তে আমাদের দেখা যায় যে এই যে ব্লিডিংটা বন্ধ হয়ে যায়, এই জন্যই হয় রিকারেন্ট ব্লিডিং। কাজে তবে একটা জিনিস খেয়াল করতে হবে, রিকারেন্ট ব্লিডিংয়ে ফার্স্ট বাউট অফ ব্লিডিং স্মল, সেকেন্ড বাউট অফ ব্লিডিং হয়তো আরেকটু স্মল, কিন্তু যত রিপিটেডলি ব্লিডিং হবে, রিকারেন্ট হবে, তত কিন্তু টরেনশিয়াল ব্লিডিং হবে, মানে আমরা সে আমাদেরকে ওয়ার্নিং ব্লিডিং, প্রথম ব্লিডিংটাকে আমরা বলি ওয়ার্নিং, পরে এগুলো আরও বেশি বেশি হবে। আরেকটা কথা এখানে আছে প্লাসেন্টাল মাইগ্রেশন। মাইগ্রেশন কথাটার মধ্যে আমি কিছু কথা বলি, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা বলি প্লাসেন্টা প্রিভিয়া, কিন্তু আমি শুরুতেই বলবো না। সাপোজ তোমার কাছে একটা 28 উইক্সের একটা আলট্রাসোনোগ্রাফি নিয়ে এসছে একজন যে বলেছে প্লাসেন্টা লো লাইন বা প্লাসেন্টা প্রিভিয়া, তখনই কি আমরা তাকে কনফার্ম করে দিব যে না তার প্লাসেন্টা প্রিভিয়া? তেমনটা কিন্তু না। আমরা কি করব, যেহেতু বলছি প্লাসেন্টা মাইগ্রেশন, ইউটেরাস যেমন বড় হচ্ছে তার সাথে প্লাসেন্টাও মাইগ্রেট করে আস্তে আস্তে বড় হতে পারে। 32 উইক্স পর্যন্ত আলট্রাসোনোগ্রাম করে যদি দেখা যায় যে না 32 উইক্সের পরে সে প্লাসেন্টা আপার সেগমেন্টে উঠেও যেতে পারে, সো দ্যার ইজ এ মাইগ্রেশন। 32 এর পরেও যদি আলট্রাসোনোগ্রাম করে আমরা দেখি যে প্লাসেন্টা লোয়ার সেগমেন্টে আছে, তখন সেটাকে আমরা এটাকে বলবো প্লাসেন্টা প্রিভিয়া। ওকে, এটা কিন্তু একটু আমাদের ক্লিয়ার কনসেপশন থাকা উচিত। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে যে বলেছি প্লাসেন্টাল মাইগ্রেশন কিন্তু যাদের নর্মাল ডেলিভারি হয়েছে আগে অথবা প্রাইমারি, তাদের ক্ষেত্রে খুব সহজে মাইগ্রেট করে উঠে যেতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ওঠে না, তাদের যদি প্রিভিয়াস কোনো স্কার থাকে, বিশেষ করে যদি প্লাসেন্টা থাকে অ্যান্টেরোভালে এবং তার প্রিভিয়াস হিস্ট্রি অফ সিজারিয়ান সেকশন থাকে, এটা খুবই ডেঞ্জারাস। কারণ যেহেতু প্লাসেন্টা ওখানে ডেসিডুয়াল টিস্যু কম প্রিভিয়াস স্কারের জন্য, এবং এখানে কিন্তু দেখা যায় অনেক সময় মরবিড অ্যাটারেন্ট প্লাসেন্টা থাকে, সো সেই প্লাসেন্টা কিন্তু আর মাইগ্রেট করে উপরে উঠতে পারে না। সো এগুলো আমরা অনেক সময় তোমাদেরকে ছোটো ছোটো কোশ্চেন জিজ্ঞাসা করি, এই জন্য প্রত্যেকটা জিনিসটা আলাদা করে বলা যে কজ অফ ব্লিডিং কেন হয়তো তোমাকে ধরলো বা টাইপগুলো কি এই জন্য। আচ্ছা, নেক্সট উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ক্লিনিক্যাল ফিচার্স বা সিমটম।
সিমটমগুলো আমি একটু আগে একবার বলেছি, আরেকবার দেখো কিছু সিমটম অফ প্লাসেন্টা প্রিভিয়া ইজ ভ্যাজাইনাল ব্লিডিং, তো আমরা সবাই জানি তাই না। অ্যান্টিপার্টাম হেমোরেজ মানে কি? ব্লিডিং, পারভেজাইনাল ব্লিডিং ফ্রম অর ইনটু দ্য জেনিটাল ট্র্যাক্ট। কারণ জেনিটাল ট্র্যাক্টের ভিতরেও হতে পারে, ফ্রম মানে জেনিটাল ট্র্যাক্ট থেকেও হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে ইনটু মানে ভিতরে হচ্ছে আমরা দেখছি না কিন্তু ব্লিডিং আছে, সেটা আমি পরের ক্লাসে ডিসকাস করবো অ্যাব্রাপশিও প্লাসেন্টার ক্ষেত্রে, ঠিক আছে। এখন দেখো প্লাসেন্টা প্রিভিয়া ব্লিডিংয়ের একটা সুন্দর ক্যারেক্টারিস্টিক্স আছে, ক্লাসিক্যাল ফিচার আছে, সেটা কি? সাডেন অনসেট অফ পেইনলেস, অ্যাপারেন্টলি কজলেস অ্যান্ড রিকারেন্ট ব্লিডিং। এই কথাগুলো যে আমি বললাম যে পেইনলেস, পেশেন্ট কোনো কাজ বলবে আমি শুয়ে আছি, আমি তো কোনো কাজ করি না, আমার কোনো ব্যথা নাই, কিছু নেই, হঠাৎ করে আমার মনে হলো একটু পারভেজাইনাল ব্লিডিং হচ্ছে। অ্যাপারেন্টলি কজলেস মানে অ্যাব্রাপশিওতে যেমন কিছু কজ থাকবে, তার ট্রমা থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে, কিন্তু এখানে এমনি কোনো কজ পাওয়া যাবে না, ব্লিডিং হতে পারে। রিকারেন্ট মানে বারবার ব্লিডিং হবে, ওই যে হয়তো একটু ব্লিডিং হলো, সে মনে করো ওই তো একটু ব্লিডিং হচ্ছে, একটু ওয়ার্নিং সাইন ব্লিডিং, আবার যে একটু আগে যে বললাম আমি থ্রম্বোসিস হলো, ইনফ্রাকশন হলো, প্রেজেন্টিং পার্ট দিয়ে প্রেশার হয়ে বন্ধ হয়ে গেল, আবার 7-8 দিন পরে আবার ব্লিডিং হলো। সো দিস ইজ এ রিকারেন্ট ব্লিডিং। অনেক ক্ষেত্রে দেখি 5% কেসেস এমনও হতে পারে, বিশেষ করে প্রাইমারি গ্র্যাভিডে পেশেন্ট কিছুই জানে না, লেবারে যে এক্সেসিভ ব্লিডিং হলো, সেটাও কিন্তু হতে পারে। আবার অনেক ক্ষেত্রে আমি যেটা কথাটা বলেছি, অ্যাসিমটোমেটিক কেসেস মে বি ডিটেক্টেড বাই সোনোগ্রাফি অ্যাট দ্য টাইম অফ সিজারিয়ান সেকশন। আমরা কিন্তু এটাও অনেক সময় পাই যে হয়তো সিজারের আগে অথবা আমরা আল্ট্রাসোনোগ্রাফি করতে যে পেশেন্টের কোনো কমপ্লেন নেই, আমরা দেখা গেল প্লাসেন্টা লো লাইন বা প্লাসেন্টা প্রিভিয়া, অথবা আমরা সিজারিয়ান সেকশন করতে গেলাম, তখন যে দেখলাম হঠাৎ করে প্লাসেন্টা প্রিভিয়া। বিশেষ করে পোস্টেরিয়র টাইপটা সবসময় আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা নাও যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, এরপরে সাইন। সাইন আমরা কি দেখব? যেহেতু একটা পেশেন্টের ব্লাড লস হচ্ছে, সো সবসময় মনে রাখতে হবে এখানে আমাদের যে জেনারেল এক্সামিনেশনে আমরা যা পাবো, জেনারেল কন্ডিশন ডিপেন্ডস অন দ্য ব্লাড লস। সো ব্লাড লস যদি অল্প হয় তাহলে পেশেন্ট পালস, বিপি ভালো থাকবে, ভাইটাল সাইন্স ভালো থাকবে। হ্যাঁ, আর কিন্তু যদি পেশেন্টের ব্লিডিং যদি মডারেট টু সিভিয়ার অ্যামাউন্ট হয়, সো পেশেন্ট মে কাম ইন শক, দ্য পালস উইল বি র্যাপিড, তার ব্লাড প্রেশার উইল বি লো অ্যান্ড usually সাথে ট্যাকিকার্ডিয়া, patient will be shock, cold, coming skins. So it is depending on the blood loss. And আমরা কি দেখব? এনিমিয়া। এখানে যে এনিমিয়াটা পাবো, এনিমিয়াও কিন্তু ডিপেন্ডিং অন দ্য ব্লাড লস, মানে যদি ব্লাড লস বেশি থাকে বেশি এনিমিক হবে, কম থাকলে কম হবে। এবার আসো প্যারাবডোমিনাল এক্সামিনেশনে। হ্যাঁ, প্যারাবডোমিনাল এক্সামিনেশনে একটা জিনিস, দ্য সাইজ অফ দ্য ইউটেরাস ইজ প্রপোর্শনেট টু দ্য জেস্টেশনাল এজ। এটা ইম্পর্টেন্ট যে আমরা যখন ফান্ডাল হাইট দেখবো তখন আমরা দেখবো যে ইউটেরাসের যে হাইট সেটা প্রপোর্শন করবে ফান্ডাল মানে এজের সাথে, সেটা করেসপন্ডস করবে। মানে 28 উইকস হলে আমরা 28 উইকসই পাবো, 30 উইকস হলে 30 উইকসই পাবো, এটা একটা। ইউটেরাস ফিলস রিল্যাক্সড, সফট, উইদাউট এনি লোকালাইজড এরিয়া অফ টেন্ডারনেস, বিকজ এখানে কোত্থেকে ব্লিডিং হচ্ছে? এখানে লোয়ার সেগমেন্ট থেকে হচ্ছে এবং ব্লিডিংটা ভিজিবল, রিভিল ব্লিডিং। সো ইউটেরাস থাকবে ল্যাক্স, সফট। পারসিস্টেন্স অফ ম্যাল প্রেজেন্টেশন লাইক ব্রিজ অ্যান্ড ট্রান্সভার্স লাই অথবা আনস্টেবল লাই। আচ্ছা, এখানে কেন হয় আমি একটুখানি ডিটেলস বলি, ম্যাল প্রেজেন্টেশন কেন হয়? বিকজ আমরা সবাই জানি কেন হেড সবসময় আমাদের ব্রিজ উপরে থাকবে, নর্মাল প্রেজেন্টেশন কেফালিক মানে মাথা কেফালিক প্রেজেন্টেশন থাকবে। ওয়াই? বিকজ ফান্ডাস ইউটেরাসে কেমন হয়? ফান্ডাসটা থাকে বড়, সেটার জন্য। আর যদি আমার এখানে ফেভারেবল অ্যাডাপ্টেশন, এখন প্লাসেন্টা এখানে আছে আমার লোয়ার সেগমেন্টে, সো প্লাসেন্টা যদি আমার লোয়ার সেগমেন্টে থাকে তাহলে এখানে আমার দেখা যাচ্ছে যে হেড নিচে থাকতে পারছে না, সো সেগুলোর ক্ষেত্রেই দেখা যায় ব্রিজ বা ট্রান্সভার্স লাই হতে পারে অ্যাডাপ্টেশনের জন্য। অথবা কী হতে পারে? হেড ইজ ফ্লটিং, ফ্লটিং হেড থাকতেই পারে, কারণ যেহেতু আমি বলেছি প্লাসেন্টা লোয়ার সেগমেন্টে, সো হেড এঙ্গেজ করবে না, ফ্লটিং হেড। ফিটাল হার্ট সাউন্ড ইউজুয়ালি প্রেজেন্ট থাকে। একটা জিনিস মনে রাখবে যে প্লাসেন্টা প্রিভিয়ার যে ব্লিডিংটা হচ্ছে বেশিরভাগই কি ম্যাটার্নাল ব্লিডিং না ফিটাল ব্লিডিং? এক্ষেত্রে কিন্তু যে ব্লিডিংটা হয় সেটা ম্যাটার্নাল ব্লিডিং। সো এখানে যেহেতু ম্যাটার্নাল ব্লিডিং হয় এবং সবসময় একটা প্লাসেন্টাল, ফিটাল এবং ম্যাটার্নাল ব্লিডিংয়ের মাঝখানে কিন্তু একটা বেজাল প্লেট থাকে, দ্যার ইজ এ প্লাসেন্টাল ব্যারিয়ার। সো এখানে কিন্তু মাদারের কন্ডিশন খারাপ হয়, কিন্তু দেখা যায় বাচ্চার শুরুর দিকে বাচ্চার কন্ডিশন ভালোই থাকে, যদি না মা অনেক শকে চলে যায়। ঠিক আছে? আচ্ছা, ভালভাল ইনস্পেকশন। এখানে দেখো আমরা কিন্তু ইনস্পেকশন বলেছি, একটা জিনিস খুব মনে রাখতে হবে, আমি যে কোনো এপিএইচের পেশেন্টের যখন এক্সামিনেশন করব, নেভার 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 আই উইল ডু দ্য পিভি এক্সামিনেশন। আমি কখনোই পিভি করব না, আমি শুধু ভালভাল ইনস্পেকশন করে দেখব যে ব্লিডিংটা কেমন হচ্ছে, এখন কি অ্যাক্টিভ ব্লিডিং আছে কি নাই। আই উইল ডু অনলি ইনস্পেকশন, নট পারভাজিনাল এক্সামিনেশন। ওকে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা বলি, এখানে আমি একটা চার্ট দিয়েছি আমরা, যে ডিফারেন্স বিটুইন প্লাসেন্টা প্রিভিয়া অ্যান্ড অ্যাব্রাপশিও প্লাসেন্টা। আচ্ছা, এইটা আমরা এখানেও বলতে পারি, অথবা নেক্সট ক্লাসে যখন আমি অ্যাব্রাপশিও বলবো, যেহেতু তখন দুইটা আমাদের পড়া হয়ে যাবে, তখন আমরা এটাকে কিন্তু ক্লারিফাই করতে পারি। আমি এখন শুধুমাত্র প্লাসেন্টা প্রিভিয়াতে দিলে আমরা চলে যাই। হ্যাঁ,
আচ্ছা, কনফার্মেশন মানে ইনভেস্টিগেশনস কীভাবে করবো। সো ডায়াগনোসিস আমরা কীভাবে করবো, আলট্রাসোনোগ্রাফি। কিন্তু আগেও বলেছি এখন অনেক ভালো আলট্রাসোনোগ্রাফি আছে। সো আমরা ট্রান্স অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাফি করে আমরা বুঝতে পারবো, সোনোলজিস্ট খুব ভালো করে তারা দেখতে পারে যে প্লাসেন্টা কি আপার সেগমেন্টে আছে না লোয়ার সেগমেন্টে আছে। তবে তাদেরকে এখানে ব্লাডার ফুল করতে হবে। এখানে কিন্তু অনেকের জন্য অনেক সময় মিস হয়ে যায়, বিকজ অনেকে কিন্তু এটা না জানে যে ব্লাডার ফুল করে আমাকে ব্লাডারের যে আমরা জানি ইউটেরাসের সামনে কী আছে, ব্লাডার একটা পেরিটোনিয়াম আছে, সেই পেরিটোনিয়াম রিফ্লেকশন দেখে তারা কিন্তু বলে দেয় যে প্লাসেন্টা লোয়ার সেগমেন্টে না আপার সেগমেন্টে। এমনকি এখন কিন্তু যে আমি যেটা বলেছি যে 2 সেন্টিমিটারের মধ্যে না 2 সেন্টিমিটারের অ্যাওয়ে ফ্রম দ্য অস, এটাও তারা বলে দিতে পারে। আরও ভালো হয় কালার ডপলার আমরা সব ক্ষেত্রে করি না, কিন্তু যদি আমরা দেখি যে সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া অথবা প্লাসেন্টা প্রিভিয়া তার কোনো প্রিভিয়াস হিস্ট্রি অফ এনি সিজারিয়ান সেকশন আছে, তাহলে অবশ্যই আমাদের উচিত কালার ডপলার করা। এখন প্রচুর ফ্যাসিলিটিস আছে, কাজে আমরা কালার ডপলার করে কনফার্ম করব, বিকজ যেখানে আমার প্লাসেন্টা এনক্রচ আছে তারা খুব সুন্দর দেখতে পারে যে ভাস্কুলার ফ্লো অনেক বেশি, টার্বুলেন্ট ফ্লো থাকে, এবং সেটা দেখে তারা একটা জিনিস বলতে পারবে লো লাইং প্লাসেন্টা, এবং দুইটা জিনিস যদি সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়ার থাকে, প্রিভিয়াস স্কার থাকে, বিশেষ করে অ্যান্টেরিয়র থাকে, খুবই ইম্পর্টেন্ট কালার ডপলার। আমরা সবাইকে লিখেই দিই যে কালার ডপলার আলট্রাসোনোগ্রাম, কারণ আমরা জানতে চাচ্ছি যেখানে মরবিড অ্যাডহারেন্ট আছে কিনা। এখানে আমি তোমাদের আরেকটা কথা বলতে চাই যে মরবিড অ্যাডহারেন্ট প্লাসেন্টা খুবই ডেঞ্জারাস। এটাকে 3টা ভাগ আছে, যে মরবিড অ্যাডহারেন্ট প্লাসেন্টা অ্যাক্রিটা, প্লাসেন্টা ইনক্রিটা এবং প্লাসেন্টা পারক্রিটা। কাজে এই মরবিড অ্যাডহারেন্টটা জানার জন্যই কিন্তু আমরা এখানে কালার ডপলার করতে বলি, যে তারা দেখতে চায় যে প্লাসেন্টা অ্যাক্রিটা মানে সে শুধুমাত্র কিন্তু ডেসিডুয়া মানে অনলি এন্ডোমেট্রিয়াম পর্যন্তই আমাদের প্লাসেন্টাটা এনক্রচ করেছে। প্লাসেন্টা পারক্রিটা মিনস যে সে ইনক্রিটা মিনস যে হোল অফ দ্য ইউটেরাসকে সে ক্রস করে দিয়েছে, মানে ইউটেরাসের মাইমেট্রিয়াম পর্যন্ত কিন্তু সে প্লাসেন্টাটা এনক্রচ করেছে, সেটা প্লাসেন্টা ইনক্রিটা। প্লাসেন্টা পারক্রিটা মিনস সে পুরো ইউটেরাসের ওয়াল ভেদ করে প্লাসেন্টা তার নিউট্রিশনের জন্য সে এনক্রচ করেছে ব্লাডার পর্যন্ত। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই মরবিড অ্যাডহারেন্ট প্লাসেন্টা অনেক সময় এটা সম্বন্ধে পরীক্ষা কেউ ভালো আমরা জিজ্ঞাসা করি যে প্লাসেন্টা কি, মরবিড অ্যাডহারেন্ট কাকে বলে, এটা টার্মগুলো তোমরা জানো কি না, ইনক্রিটা, পারক্রিটা এবং অ্যাক্রিটা, ঠিক আছে। সো এটা এখানে একটা আলট্রাসোনোগ্রাম এবং কালার ডপলারের একটা রোল আছে। আরেকটা করতে পারি আমরা এমআরআইও ভালো একটু নন ইনভেসিভ মেথড। পোস্টিরিয়র প্লাসেন্টা প্রিভিয়াটা এমআরআইতে দেখা যায়, এবং এমআরআইতে আরও ভালো ভিজুয়ালাইজেশন আরও কনফার্ম করে, বাট দো ইট ইজ এ ভেরি কস্টলি টেস্ট, এই জন্য ফর আওয়ার কান্ট্রি উই আর নট রুটিনলি ডুইং দিস। ওকে, আমরা কিন্তু করি না, আমরা ইউজুয়ালি আলট্রাসোনোগ্রাম করি, কালার ডপলার করি। ওকে, যে মোর টাইম কনজিউমিং এবং কস্ট এটা খুবই, এই জন্য আমরা এটা করি না। ওকে, সো এই যে দেখো এখানে কিন্তু আলট্রাসোনোগ্রাফি, ঠিক আছে, যে আলট্রাসোনোগ্রাফি দেখো এই যে এটা হচ্ছে গিয়ে সার্ভিক্স, এবং সার্ভিক্সের সাথে দেখো তীর চিহ্ন দিয়ে দিস ইজ এ প্লাসেন্টা। সো প্লাসেন্টা ইজ ইন দ্য লোয়ার সেগমেন্ট, এবং এই ডিস্টেন্সটা দেখে কিন্তু তারা বলতে পারে যে এটা কি 2 সেন্টিমিটারের মধ্যে না 2 সেন্টিমিটার অ্যাওয়ে, ঠিক আছে। সো সেটা আমাদের কিন্তু ডায়াগনোসিসের জন্য। এখন বলি ম্যানেজমেন্টের জন্য আমরা কী করব। ম্যানেজমেন্টের জন্য সব পেশেন্টের আমরা যেটা করি, আমরা কী করবো, ব্লাড গ্রুপিং, RH টাইপিং, ক্রস ম্যাচিং, এবং হিমোগ্লোবিন যদি 10 থাকে উই উইল অ্যাডভাইস ফর ব্লাড ট্রান্সফিউশন। এই পেশেন্টগুলোকে অবশ্যই আমরা তার হিমোগ্লোবিন আমরা 12 করে রাখতে হবে। আমাদেরকে অবশ্যই 2 থেকে 3 বা 4 ইউনিট অ্যাটলিস্ট ব্লাড রেডি রাখতে হবে, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ দ্য প্লাসেন্টা অ্যান্ড দ্য ম্যাটার্নাল এজ। অবশ্যই আমাদের বাকি যে অ্যান্টিনাল ইনভেস্টিগেশনগুলো আছে সেগুলো আমরা কিন্তু করব, যে ধরো ব্লাড সুগার এস্টিমেশন, VDRL, HbA1c, নর্মাল যে টেস্টগুলো সেগুলো আমরা করবো। আচ্ছা, এবার আছে কমপ্লিকেশন অফ প্লাসেন্টা প্রিভিয়া। সো কমপ্লিকেশনটাকে আমরা একটু 3 ভাগে ভাগ করি। হ্যাঁ, ডিউরিং প্রেগনেন্সি কী হতে পারে, আর ডিউরিং লেবার অ্যান্ড আফটার ডেলিভারি। সো ডিউরিং প্রেগনেন্সি দেখো কী হতে পারে, এই যে একটু কথা বললাম, অ্যান্টিপার্টাম হেমোরেজ উইথ ভ্যারিং ডিগ্রি অফ শক। সো ইট ডিপেন্ডস অন দ্য টাইপ অফ দ্য ব্লিডিং, অ্যামাউন্ট অফ দ্য ব্লিডিং যেরকম হবে সেই হিসেবে পেশেন্ট মে গো ইনটু শক, এটা একটা। 2 নম্বর ম্যাল প্রেজেন্টেশনস, এটা আমি তোমাদেরকে একটু ডিটেলসের আগে বলেছি যে যেহেতু প্লাসেন্টা ইজ ইন দ্য লোয়ার সেগমেন্ট, সো ইন কেস অফ প্লাসেন্টা প্রিভিয়া উই উইল ফাউন্ড দ্য ম্যাল প্রেজেন্টেশন, মানে ব্লিচ থাকতে পারে, ট্রান্সভার্স লাই থাকতে পারে। তাহলে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যখন আমরা কোনো পেশেন্টের ম্যাল প্রেজেন্টেশন পাবো, ব্লিচ প্রেজেন্টেশন অথবা ট্রান্সভার্স লাই, তখন কিন্তু আমরাও সোনোলজিস্টকে তাহলে বলে দিব যে প্লিজ ফাইন্ড আউট ওয়্যার দ্য প্লাসেন্টা ইজ। তখন আমাদেরও জানতে হবে ম্যানেজমেন্টের জন্য যে কেন তার ম্যাল প্রেজেন্টেশন হলো, কেন ব্রিজ, কেন ট্রান্সভার্স, তার কি প্লাসেন্টা লোয়ার সেগমেন্টে আছে, তো এটাও আমাদের জানতে হবে। সো অ্যান্টিপার্টাম হেমোরেজ, ম্যাল প্রেজেন্টেশন, প্রিম্যাচিউর লেবার। তাহলে এই পেশেন্টগুলো 2টা কারণ, হয় নিজের থেকে যেহেতু বারবার ব্লিডিং হচ্ছে, একটা কন্ট্রাকশনের পর পেশেন্ট লেবারে চলে যেতে পারে, অথবা আমাদেরকেই হয়তো ম্যানেজমেন্ট পারপাসের জন্য আমাদেরকে প্রিটার্ম তাকে টার্মিনেশন অফ প্রেগনেন্সি করতে হয়। সো প্রিম্যাচিউর লেবার যদি। আর্লি রাপচার অফ মেমব্রেন,
যেহেতু প্লাসেন্টা থাকে লোয়ার সেগমেন্টে, হেডও থাকে না, ম্যাল প্রেজেন্টেশন, দুইটা কম্বিনেশনে দের ইজ এ চান্স অফ আর্লি রাপচার অফ মেমব্রেন। অ্যান্ড ওয়েন দের ইজ আর্লি রাপচার অফ মেমব্রেন, আমরা জানি যেহেতু ম্যাল প্রেজেন্টেশন থাকে সেখানে কর্ড প্রোল্যাপস হতে পারে, কারণ অনেক সময় দেখা যায় অ্যাবনর্মাল অ্যাটাচমেন্টও থাকে। ভাসা প্রিভিয়া বলে একটা কথা থাকে কিন্তু, হ্যাঁ, যে ভাসা প্রিভিয়া মানে ভিলামেন্টাস ইনসারশন অফ দ্য প্লাসেন্টা। একটা প্লাসেন্টার আমাদের আম্বিলিকাল কর্ড থাকে সেন্ট্রালি, ভিলামেন্টাস ইনসারশনে থাকে সাইডে, এরকম গোল প্লাসেন্টা তার সাইড দিয়ে এরকম ইনসারশন থাকবে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে ব্লিডিং হতে পারে এবং ভাসা প্রিভিয়া থাকে, সেগুলোর ক্ষেত্রেও কর্ড প্রোল্যাপস হতে পারে এবং এটা চান্সটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর কি হতে পারে, স্লো ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, যে লেবারের প্রোগ্রেসটা অনেক ধীরে হবে, স্লো ডাইলেশন। ইনক্রিজ, এগুলো কিন্তু ইন্ট্রাপার্টাম কী হতে পারে, আমাদের হয়তো লেবার প্রোগ্রেশনটা এত ভালোভাবে হবে না, স্লো ডাইলেশন। ইনক্রিজ ইনসিডেন্স অফ অপারেটিভ ইন্টারফারেন্স, যেহেতু প্লাসেন্টা প্রিভিয়া আমাদের বেশিরভাগ সময় সিজার লাগতে পারে, সো অপারেটিভ ইন্টারফারেন্স ইম্পর্টেন্ট। এরপরে পোস্টপার্টাম, ডেলিভারির পরে কি হতে পারে, পোস্টপার্টাম হেমোরেজ। যে কোনো এপিএইচ সবসময় মনে রাখবে, এপিএইচ ইজ ফলোড বাই পিপিএইচ, বিশেষ করে প্লাসেন্টা প্রিভিয়াতে তো আরও অনেক। সবসময় যেই পেশেন্টের এপিএইচ থাকবে তার পিপিএইচ হওয়ার চান্স অনেক 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 বেশি। বিকজ কেন, আমরা জানি ট্রমা টু দ্য সার্ভিস, আমরা নর্মাল ডেলিভারি হোক আর সিজারিয়ান সেকশনই হোক, অ্যাজ প্লাসেন্টা ইজ ইমপ্লান্টেড ইন দ্য লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। লোয়ার ইউটেরাইন সেগমেন্ট মানে কি, সেখানে কিন্তু ফাইব্রাস টিস্যু অনেক বেশি, মাসকুলার টিস্যু কম। একটা যখন আমাদের মানে প্লাসেন্টাটা একটা ফান্ডাসের মধ্যে যখন ইমপ্লান্ট করছে, ধর ফান্ডাসের এখানে ইউট্রাসের ফান্ডাসে অনেক লেয়ার থাকে, মাসেল টিস্যু বেশি, ওখানে লিভিং লাইগেচার, ওখানে কিন্তু আমাদের মাসেল লেয়ারের মধ্যে একটা ফিগার অফ 8 মতো থাকে, কাজের সঙ্গে সঙ্গে যখন ইউট্রাস কন্ট্রাক্ট করে এরকম ব্লাড ভেসেলস বন্ধ হয়ে যায়। কিন্তু যখন লোয়ার সেগমেন্টে থাকছে তখন কিন্তু ফাইব্রাস টিস্যু বেশি, কাজে তার কিন্তু কন্ট্রাকশন হচ্ছে বাট দের ইজ নো রিট্রাকশন, মানে পার্মানেন্ট শর্টেন মাসেল ফাইবার হচ্ছে না, মাসেল ফাইবার ইজ লেস, সো সে কিন্তু আর ব্লিডিংটাকে স্টপ করতে পারে না, সো দের ইজ এ টরেনশিয়াল ব্লিডিং। এবং অ্যাজ যে দেখেছি এক্সট্রিম সফটনেস অ্যান্ড ডিউ টু ভাস্কুলারিটি খুব বেশি পোস্টপার্টাম হেমোরেজ হতে পারে। রিটেন প্লাসেন্টা, এটাও হতে পারে বিকজ অ্যাজ প্লাসেন্টা লোয়ার সেগমেন্টে আছে, ওই যে আমি বলেছি মরবিড অ্যাডহারেন্ট প্লাসেন্টা, আমরা সিজার করতে গেলাম এত প্লাসেন্টা অ্যাডহারেন্ট, সো দের ইজ এ চান্স অফ রিটেন প্লাসেন্টা অলসো। ফিটাল কমপ্লিকেশনস, ফিটাল কমপ্লিকেশন কী কী হতে পারে দেখো, আমি বলেছি লো বার্থ ওয়েট বেবি খুব কমন, দুইটা কারণে। কেন, আমি বলেছি প্রিটার্ম লেবারেও পেশেন্ট চলে যেতে পারে, অথবা পেশেন্টের ম্যানেজমেন্টের জন্য আমাদেরকে প্রিটার্ম ডেলিভারি করাতে হতে পারে, সো in that cases there is a chance of low birth weight babies. Birth asphyxia, যেহেতু ব্লিডিং হচ্ছে, ম্যাটারনাল শক, ম্যাটারনাল হেমোরেজ, সো there is a chance of fetal distress and birth asphyxia. Intrauterine death, একটা জিনিস খেয়াল করবো আমরা যে প্লাসেন্টা প্রিভিয়াতে অ্যাব্রাপশিওর চেয়ে কিন্তু ফিটাল কমপ্লিকেশনগুলো একটু কম হয়, কারণ যেহেতু পেশেন্টের অনেক বেশি ব্লিডিং হয়, পেশেন্ট আর্লি হসপিটালে আসে এবং তাড়াতাড়ি ম্যানেজ হয়ে যায়, ব্লাড দিয়ে আমরা ম্যানেজ করে একটা ডেফিনিটিভ ম্যানেজমেন্টে যেতে পারি, সেক্ষেত্রে আইইউডি বা অ্যাসফিক্সিয়ার চান্স একটু কম। স্টিল দেন যদি হেভি ব্লিডিং হয় অবশ্যই সেখানে আইইউডি হতে পারে। বার্থ ইনজুরিজ, যেহেতু অপারেটিভ ইন্টারফারেন্স বেশি, তখন প্লাসেন্টা থাকে সামনে, অনেক ক্ষেত্রে আমাদের প্লাসটাকে কেটে ঢুকতে হয়, সো এখানে কিন্তু ডেলিভারির সময় ম্যালপ্রেজেন্টেশন থাকে, বার্থ ইনজুরি হওয়ার চান্স বেশি। আরেকটা ক্ষেত্রে কনজেনিটাল ম্যালফরমেশন ইজ 3 times মোর কমন ইন প্লাসেন্টা প্রিভিয়া। সো কনজেনিটাল ম্যালফরমেশন দুইটা কারণ হতে পারে, এক হচ্ছে আমরা বলছি ডিফেক্টিভ রেসিডুয়া, সেই জন্য কনজেনিটাল ম্যালফরমেশন হতে পারে, অথবা বেবিগুলোর কনজেনিটাল ম্যালফরমেশন হতে পারে, ব্লাড ভাস্কুলারিটি সার্কুলেশন কম পাবে, মরবিড অ্যাডহারেন্ট প্লাসেন্টা, সব কিছু মিলেই কনজেনিটাল ম্যালফরমেশন থাকতে পারে। সো অ্যাজ এ হোল আমরা চিন্তা করবো কি, ম্যাটারনাল অ্যান্ড ফিটাল মরবিডিটি অ্যান্ড মর্টিলিটি আর সিগনিফিকেন্টলি হাই। সো অ্যাজ এ হোল কমপ্লিকেশনস আমাদের ফিটাল মর্টিলিটি মরবিডিটি, ম্যাটারনাল মরবিডিটি অনেক বেশি হবে। সো দিজ আর দ্য কমপ্লিকেশনস। আচ্ছা, এইবার আসি আমরা ম্যানেজমেন্টে। এখন যে কোনো কিছু ম্যানেজমেন্ট করার আগে আমি সবসময় বলি, আমরা কী বলবো, একটু আমরা প্রিভেনশন নিয়ে কথা বলবো, তাই না? কীভাবে আমি প্রিভেনশন করতে পারি? দেখো, অ্যাডিকুয়েট অ্যান্টিনাটাল কেয়ার, আমরা হয়তো প্লাসেন্টার নিচে আছে, প্লাসেন্টাকে আমরা উঠাতে পারবো না, কিন্তু আমরা পেশেন্টের মরবিডিটিটা কমাতে পারবো। আমরা যদি অ্যাডিকুয়েট অ্যান্টিনাটাল কেয়ারটা দেই, হেলথ স্ট্যাটাসটাকে তার ইমপ্রুভ রাখি, এবং কারেকশন অফ এনিমিয়া, একটা 8 গ্রাম হিমোগ্লোবিন সেই পেশেন্ট লেবারে আসলো প্লাসেন্টা প্রিভিয়া নিয়ে, সো তার যে কমপ্লিকেশন হবে, এখন তার যদি আমি এনিমিয়া কারেকশন করে হিমোগ্লোবিন তার আমি 12 রাখি, অফকোর্স তার কমপ্লিকেশন, ম্যাটারনাল কমপ্লিকেশন কম হবে। সো ইট ইজ এ গুড ফর প্রিভেনশন অফ। 2, অ্যান্টিনেটাল ডায়াগনোসিস অফ লো লাইং প্লাসেন্টা at 20 weeks with routine ultrasound. সো আমাদের সব পেশেন্টকে বলতে হবে রুটিনলি আপনার 20 weeks, 24 weeks, 28 weeks একটা আল্ট্রাসাউন্ড করবেন। তবে তখন যদি আপনাকে বলে দেয় যে লিখে দেয় যে লো লাইং প্লাসেন্টা, অবশ্যই 34 weeks যে আমরা কনফার্ম করবো,
কারণ আমি বলেছি যে 34 উইকস থেকে কিন্তু মাইগ্রেশন থিওরিতে উপরে উঠেও যেতে পারে। সো 34 উইকস আমরা এগেইন কনফার্ম করব। এবং আরেকটু বলেছি যে যদি আমরা 34-এ প্লাসেন্টা প্রিভিয়া পাই, টাইপের উপর ডিপেন্ড করে আমাদের কালার ডপলার করে আমরা আরও কনফার্ম করব, বিশেষ করে যদি পেশেন্টের প্রিভিয়াস সিজারিয়ান সেকশন থাকে, কারণ তাদের মর্টিলিটি অনেক অনেক বেশি। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, সিগনিফিক্যান্স অফ ওয়ার্নিং হেমোরেজ শুড নট বি ইগনোরড। আমাদের পেশেন্টরা কী করে জানো, এই যে ওয়ার্নিং হেমোরেজ, প্রথমে সে কিন্তু ওয়ার্ন করছে, সে তো একদিনে আসে নাই, আমি বলেছি রিকারেন্ট প্লাসেন্টা প্রিভিয়া, রিকারেন্ট ব্লিডিং হয়। সো প্রথম যে ব্লিডিংটা ওয়ার্নিং হলো, পেশেন্টরা মনে করে কি বাসায় সবাই আচ্ছা একটু ব্লিডিং হয়েছে, এরকম হতেই পারে, এটাকে কিছু হবে না, এটা তো আবার 2 দিন পর তো কমে গেল, রোগীও মনে করলো ঠিক আছে একটু ব্লিডিং হয়েছে আর তো হয় নাই। বাট পেশেন্টকে এটা বলতে হবে যে এনি ব্লিডিং ইন দ্য অ্যান্টিপার্টাম পিরিয়ডের টাইমে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনাকে অবশ্যই এটাকে সিরিয়াসলি নিতে হবে এবং ডায়াগনোসিস করে আমরা কনফার্ম করবো। সো আমরা যদি ওয়ার্নিং হেমোরেজটাকে নট অনলি পেশেন্ট যে ম্যানেজ করবে, আমরা যে সার্ভিস প্রোভাইডার তারাও যদি চিন্তা করি, তাহলেও কিন্তু আমরা অনেক কমপ্লিকেশন আমরা কমাতে পারবো। সো এটা গেল আমাদের প্রিভেনশন। এবার যদি ম্যানেজমেন্টে আসি, দেখো ট্রান্সফার টু হসপিটাল কোথায়, এই ধরনের একটা পেশেন্ট আমার হয়তো বা প্লাসেন্টা প্রিভিয়া আমি জানি, কিন্তু সে আছে গ্রামে, সে আছে কমিউনিটি ক্লিনিকে, সে আছে হেলথ কমপ্লেক্সে। সো আমাকে অবশ্যই this patient should be transferred into a hospital, well-equipped hospital. Placenta previa could not be managed in all area. So তাকে আমাকে অবশ্যই যেখানে ফ্যাসিলিটিস অফ ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন অ্যান্ড নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আছে, সেখানে আমাকে পেশেন্টকে ট্রান্সফার করতে হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর অবশ্যই আমি যাওয়ার সময় তাহলে কী করবো, আমি এখন একটা হেলথ কমপ্লেক্সে আছি, সাপোজ আমার ওখানে কিছু নেই, আর পেশেন্ট আসছে ব্লিডিং নিয়ে, সো উই শুড স্টার্টস এ আইভি চ্যানেল, 2 হাতে 2টা আমি ওয়াইড বড় আইভি চ্যানেল ওপেন করবো, ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং অ্যাটলিস্ট করতে পাঠাবো। ব্লাড গ্রুপিং পেশেন্টকে এইটুকুন অ্যাডভাইস দিয়ে দিব যে আপনি 2-3টা ডোনার নিয়ে যান, কারণ আপনার কিন্তু যে হাসপাতালে আপনি যান আপনার কিন্তু ব্লাড লাগবে। সো আমরা অবশ্যই রিঙ্গারস্ট্যাক্টেড অথবা স্যালাইনটাকে দিয়ে পাঠাবো শকের জন্য, এবং 2 to 3% তাকে সঙ্গে নিয়ে পাঠাবো যেন ব্লাড ডোনেট লাগে, বিকজ আমরা জানি এই পেজে ব্লিডিং ব্লাড তার লাগবেই। এখন আমি তাকে কিছুই বলে দিলাম না, শুধু পেশেন্ট একটা ডেঞ্জারাস পেশেন্ট প্লাসেন্টা প্রিভিয়া বলে আমি পেশেন্টকে পাঠিয়ে দিলাম আরেক হসপিটালে, বাট পেশেন্ট ওইখানে যে বললো সবাই তাকে বলে ব্লাড লাগবে, ডোনার নেই। সো এটাও কিন্তু তোমাকে অবশ্যই হেল্প করতে হবে এবং এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমি কোথায় পেশেন্টকে পাঠাবো। সো এখন যদি আমি একটু ম্যানেজমেন্টে আমাদের একটু স্কিম হিসেবে চিন্তা করি, দেখো অল APH পেশেন্ট আর টু বি অ্যাডমিটেড। যে কোনো ব্লিডিং পেশেন্টকে আমরা বাসায় পাঠাবো? নো, ইট শুড বি অ্যাডমিটেড। অ্যাডমিশন করে আমরা জেনারেল ম্যানেজমেন্ট দেখবো, তার ক্লিনিক্যালি অ্যাসেস করবো ব্লাড লসটা এবং তার হিমোগ্লোবিন পার্সেন্টেজ, ব্লাড গ্রুপিং, RH টাইপিং, তার এনিমিক স্ট্যাটাসটা দেখবো, আলট্রাসোনোগ্রাম করে লোকালাইজেশন করবো প্লাসেন্টাটা কোথায়, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা তার ম্যানেজমেন্টটাকে আমরা ক্যাটেগোরাইজ করবো। ঠিক আছে, এখন ক্যাটেগোরাইজ ক্ষেত্রে আমাদের কিছু জিনিস হতে পারে। এক্সপেক্টেড ম্যানেজমেন্ট, কিছু আছে অ্যাক্টিভ ইন্টারফারেন্স। আচ্ছা, এক্সপেক্টেড ম্যানেজমেন্ট আমরা কোথায় করবো? এক্সপেক্টেড ম্যানেজমেন্ট কোথায় করতে পারি আমরা? দেখো, একটা নো অ্যাক্টিভ ব্লিডিং, মানে পেশেন্টের কোনো ব্লিডিং নাই, কিন্তু আলট্রাসোনোগ্রাম করে দেখেছে সে যে প্লাসেন্টা লো লাইং আছে, প্রেগনেন্সি 37 উইক্সের নিচে, মানে টার্ম হয় নাই, পেশেন্ট 37 উইক্সের নিচে টার্ম হয় নাই, এবং পেশেন্ট হচ্ছে স্টেবল আছে হেমোডাইনামিক্যালি, খুব অল্প ব্লিডিং হচ্ছে বা 1-2 এপিসোড ব্লিডিং হচ্ছে, নাও পেশেন্টস কন্ডিশন, ম্যাটার্নাল কন্ডিশন ইজ গুড। সো এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু, এবং ফিটাল হার্টের ভালো আছে, বাচ্চা ভালো আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা এক্সপেক্টেড ম্যানেজমেন্ট করতে পারি। তবে এক্সপেক্টেড ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরেকটা কথা আমি একটু অ্যাড করে এখানে বলতে চাই যে কোথায় এক্সপেক্টেড ম্যানেজমেন্ট করবো। পেশেন্টকে আমি বাসায় পাঠিয়ে দিব, সে থাকে হসপিটাল থেকে, আমরা জিজ্ঞেস করবো আপনার বাসা থেকে হাসপাতাল কত দূর, সে থাকে 10 কিলোমিটার হাসপাতাল, একটা হিল ট্র্যাক্সে, সেরকম জায়গায় আমরা পাঠাবো না। আমরা চিন্তা বলবো দেখেন, হয় আপনি হসপিটাল অথবা হসপিটালের আশেপাশে থাকেন, আপনার প্লাসেন্টাটা নিচে আছে, যে কোনো সময় আপনার ব্লিডিং হতে পারে, বেটার টু অ্যাডমিট। কিন্তু অ্যাডমিশন যদি এতদিন নাও থাকতে পারেন, অবশ্যই আপনাকে ব্লাড রেডি রাখবেন, ডোনার রেডি রাখবেন, খুব সহজেই যেন আপনি একটু ব্লিডিং হলে হসপিটালে আসতে পারেন, সেগুলোর ক্ষেত্রে আপনাকে সেরকম একটা জায়গায় আপনার জন্য থাকাটা ভালো হবে। ঠিক আছে, আচ্ছা। সো তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা 37 উইক্স না পর্যন্ত আমরা এইভাবে ওয়েট করতে পারি, যে টার্ম প্রেগনেন্সিতে গেলে আমরা তাকে টার্মিনেট করব। ওকে, আলট্রাসোনোগ্রাফি করে আমরা দেখব। আরেকটা আছে, দেখো অ্যাক্টিভ ইন্টারফারেন্স আমরা কখন করব? হ্যাঁ, অ্যাক্টিভ ইন্টারফারেন্স মানে এখনই ব্লিডিং কন্টিনিউয়াস, মানে কন্টিনিউয়াস ব্লিডিং হচ্ছে, হেভি ব্লিডিং, মডারেট ব্লিডিং, পেশেন্টস ম্যাটার্নাল কন্ডিশন ইজ নট গুড। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে কোনো অপশন ম্যানেজমেন্টে আমি তোমাদেরকে কী বলে দেখো, জেস্টেশনাল এজ, ফিটাল কন্ডিশন, ম্যাটার্নাল কন্ডিশন, এই 3টা জিনিস দেখে আমাদের অপস ম্যানেজ করতে হবে। গাইনি কিন্তু আমাদের একটা ডিজিজ একটা ট্রিটমেন্ট ফিক্সড,
বাট অবস্টেট্রিক্স মনে রাখতে হবে ইট ইজ ইন্ডিভিজুয়ালাইজড, প্রত্যেকটা পেশেন্ট আলাদা, প্রত্যেকটা পেশেন্টের ট্রিটমেন্ট আলাদা হবে, এখানে তাকে ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে। এখন পেশেন্টের হেভি ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে আমার তাকে টার্মিনেট করতে হবে। আমার পেশেন্ট ব্লিডিং হচ্ছে না, খুব বেশি না, ঠিক আছে, কিন্তু আমি জানি যে লো লাইং প্লাসেন্টা টাইপ 2, টাইপ 3, টাইপ 4, 37 উইকস হয়ে গেছে, তখন তো আমি রেখে লাভ নেই। আমি 37 উইকস তাকে বাসায় পাঠিয়ে দিলাম, যে 2 দিন পরে ব্লিডিং হলো। সো যখন টার্ম প্রেগনেন্সি হবে তখন আমরা তাকে টার্মিনেশন করব, ঠিক আছে। পেশেন্ট লেবারে আছে, অবশ্যই ডেফিনেটলি আমরা এখানে চিন্তা করতে হবে, আমাদের অ্যাক্টিভ ইন্টারফারেন্স নিতে হবে। ফিটাল কন্ডিশন ইজ নট গুড, তার ফিটাল ডিস্ট্রেস আছে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু অবশ্যই আমাদেরকে সেখানে টার্মিনেশন করতে হবে। ওয়েদার যদি তাও হয় যে ফিটাল কন্ডিশন খারাপ, ম্যাটারনাল কন্ডিশন খারাপ, মায়ের অনেক ব্লিডিং হচ্ছে, কিন্তু মা কত 32 উইকস এসছে, তারপরেও আমাকে তাকে টার্মিনেট করতে হবে, তাকে ডেলিভারি বিষয়ে চিন্তা করতে হবে, কারণ আমার মায়ের লাইফ আগে। পেশেন্টের সাথে আমাদেরকে সেভাবেই কাউন্সেলিং করতে হবে যে আমার মায়ের লাইফ আগে, আমার যদি অনেক বেশি ব্লিডিং হয়, ফর ম্যাটারনাল সেফটির জন্য আমাকে তার ডেলিভারিটাকে টার্মিনেট করতে হবে, প্রেগনেন্সিটাকে টার্মিনেট করতে হবে। সো এগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, কখন আমরা এক্সপেক্টেন্ট করবো তখন আমরা অ্যাক্টিভ ইন্টারফারেন্স করবো। আচ্ছা, আরেকটা জিনিস এরপরে দেখো অ্যাক্টিভ ইন্টারফারেন্স আমরা কী করবো। এখন দুটা জিনিস আমি বলেছি, এখন যেন আমরা বলি যে আলট্রাসোনোগ্রাফি করে ওরা বলে দিয়েছে যে মেজর ডিগ্রি, মাইনর ডিগ্রি, দুইভাবে ভাগ করি আমরা, টাইপ 1, টাইপ 2। অ্যান্টিরিয়র যদি হয়, পেশেন্ট যদি লেবারে থাকে, আমার কাছে ভালো, আমি ওয়েল সেট আপ হসপিটাল, আমার এখানে একটা ডাবল সেট আপ বা ডাবল সেট আপ একটা ব্যাপার আছে। ডাবল সেট আপ মানে কি, আমি সব কিছু সিজারের জন্য রেডি রেখে আই উইল ডু এ পিভি এক্সামিনেশন। আমি দেখছি পেশেন্ট লেবারে আছে, লেবারে থাকলে কী হতে পারে, টাইপ 1 এবং টাইপ 2, অথবা আলট্রাসোনোগ্রাফি করে এখন বলে দেয় যে 2 to 3 সেন্টিমিটার অ্যাওয়ে দ্য অস, তাহলে কী হতে পারে, ফিটাল প্রেজেন্টিং পার্ট যখন তাকে চাপ দিবে তখন প্রেশার পড়লে কিন্তু ব্লিডিং বন্ধ হয়ে যেতে পারে। কাজে সেগুলো ক্ষেত্রে উই ক্যান অ্যালাউ ভ্যাজিনাল ডেলিভারি, বাট এভরিথিং শুড বি কেপ রেডি ফর সিজারিয়ান সেকশন। সো আমি সিজারের জন্য ডাবল সেট আপ এটা রেডি রেখে আমি পিভি এক্সামিনেশন করে দেখব, পেশেন্ট যদি লেবারে থাকে তাহলে আমি অবশ্যই তাকে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারিটাকে আমি তাকে অ্যালাউ করতে পারি, বাট উইথ অল প্রিকশন। আমার নিউনেটোলজিস্ট থাকতে হবে, সিনিয়র অবস্টেট্রিশিয়ান থাকতে হবে, ব্লাড ট্রান্সফিউশন থাকতে হবে, পেশেন্ট মনিটরিং থাকতে হবে, দেন উই উইল অ্যালাউ ফর ভ্যাজিনাল ডেলিভারি। বাট এই যে বলেছি মেজর ডিগ্রি কী বলেছি আমি, টাইপ 2 পোস্টেরিয়র, টাইপ 3 অ্যান্ড টাইপ 4। অথবা যদি আলট্রাসোনোগ্রাফিতে বলে ইফ ইট ইজ উইদিন 2 সেন্টিমিটার ফ্রম দ্য ইন্টারনাল অস, দুটা জিনিস, অবশ্যই উই উইল ডু দ্য সিজারিয়ান সেকশন, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু কথাটা ক্লিয়ার যে আমার যদি টাইপ 1, টাইপ 2 অ্যান্টেরিয়র হয়, অথবা পেশেন্ট যদি লেবারে থাকে, আমার যদি 2 সেন্টিমিটারের দূরে হয়, তাহলে আমরা এখানে কি করতে পারি, দেখো চার্ট এখানে, আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন করে এআরএম করে দিলে লাইকারটা ড্রেন হয়ে যাবে, ডেলিভারি আরও ফ্যাসিলেট হবে, অক্সিটোসিন দিতে পারি, যদি প্রোগ্রেস ভালো করে দেন উই উইল গো ফর ভ্যাজিনাল ডেলিভারি, বাট ডিপেন্ডস অন পেশেন্টস কন্ডিশন। আর এই একই ক্ষেত্রে যদি আমার যে কোনো মুহূর্তে পেশেন্টের অবস্থা খারাপ হলে আমি সিজারিয়ান সেকশন করবো, আমার তো ডাবল সেট আপ আছে। আর যদি বলেই দেয় আলট্রাসোনোগ্রাফিতে যে টাইপ 2 পোস্টেরিয়র, টাইপ 3 অ্যান্ড 4, অথবা বলে দিল যে প্লাসেন্টা ইজ উইদিন 2 to 3 সেন্টিমিটার অফ ইন্টারনাল অস, দেন উই উইল স্ট্রেট গো ফর সিজারিয়ান সেকশন। সো প্লাসেন্টা প্রিভিয়ার ম্যানেজমেন্ট কিন্তু আসলে খুব ইজি, খুব বড় কিছু না। তোমাদেরকে যে আমরা ভাইভাতে জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ দ্য মোড অফ ডেলিভারি, এটা সহজ কথা, ইট ইজ মোড অফ ডেলিভারি ডিপেন্ড অন fetal condition, maternal condition, gestational age. If patient is in term and if maternal condition is good, it is also depend on type of the placenta. 1 and 2 anterior with double setup, we can allow vaginal delivery যদি patient labor থাকে, but 2 posterior, 3 and 4, we will definitely go for cesarean section. আরেকটা কথা, এই যে প্লাসেন্টা প্রিভিয়াস সিজারিয়ান সেকশন কে করবে, মাস্ট সিনিয়র অবস্টেট্রিশিয়ান, স্কিলড অবস্টেট্রিশিয়ান। এখানে আমাদের স্কিল অবস্টেট্রিশিয়ান লাগতে পারে, বিশেষ করে রিসেন্টলি এখন আমাদের যত বেশি প্রিভিয়াস সিজারিয়ান সেকশন হচ্ছে, এগুলোর ক্ষেত্রে বেশিরভাগই থাকে মরবিড অ্যাডারেন্ট প্লাসেন্টা, অ্যাক্রিটা, পার্কুইটা, ইনকুইটা থাকার চান্স অনেক বেশি, সিজারিয়ান হিস্টেরেক্টমি লাগতে পারে। কাজে এগুলোর ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সিনিয়র অবস্টেট্রিশিয়ান থাকতে হবে, দরকার একটা টিম অ্যাপ্রোচ সবাই থাকতে হবে, নিউনাটোলজিস্ট থাকতে হবে, এক্সপার্ট অ্যানেস্থেটিস্ট থাকতে হবে, এবং আমাদের অবশ্যই সার্জারিও কনসালটেশন লাগতে পারে, ইউরোলজির কনসালটেশনও লাগতে পারে। কারণ আমি একটু তোমাদেরকে বলেছি যে অ্যাক্রিটা, পার্কিটা, ইনক্রিটা খুব ডেঞ্জারাস জিনিস, মরবিড অ্যাডারেন্ট। দেখা যায় কি প্লাসেন্টা আউট হওয়ার পরে টরেনশিয়াল ব্লিডিং হয়, এবং পার্কিটাতে তো ব্লাডারে ইনভলভ থাকে, তাহলে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের সার্জন এবং ইউরোলজিস্টও কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
সো আমাদের সব কিছু রেডি রেখে এবং এগুলোর ক্ষেত্রে কিন্তু খুবই তোমরা জুনিয়র ডক্টররা যখন এরপরে কদিন পরে তোমার ডক্টর হবে একটা আলাদা কনসেন্ট পেপার নেই আমরা প্লাসেন্টা প্রিভিয়া সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া আমরা আলাদা কিন্তু কনসেন্ট পেপারে পেশেন্টের কাছে যে অনেক ব্লাড লাগতে পারে আপনার আইসিইউ কেয়ার লাগতে পারে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে আপনাকে ম্যানেজ করতে হবে কাজে আপনার কিন্তু সিজারের সময় হিস্ট্রিএক্টমি লাগতে পারে বিশেষ করে যার আগের একটা বা দুটো সিজার আছে এগুলো কিন্তু আমরা সব বলে নিই ঠিক আছে এবং এটা আমি ডিটেলস কেন বললাম তোমাদের কিন্তু রিসেন্টলি দেখো সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়াও এখন খুব শর্ট নোট আসছে কোশ্চেন আসছে এবং অনেক সময় তোমাদের অস্পিতেও জিজ্ঞেস করছি আমরা যে সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া হলে তুমি কী করবে অন্যগুলো তো বলবে কিন্তু সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া হলে তোমাকে এই কাউন্সেলিংগুলো পেশেন্টকে অবশ্যই খুবই সুন্দর করে নিতে হবে ঠিক আছে তাহলে আমাদের ম্যানেজমেন্টে আমরা এটা বললাম সো আমি আরেকবার যদি একটু আমরা রিক্যাপিট করি যে ট্রিটমেন্ট অন অ্যাডমিশন আমরা কী করবো ইমিডিয়েট অ্যাটেনশন উই উইল গিভ for overall assessment of the case and quickly assess করবো পেশেন্টকে অ্যামাউন্ট অফ ব্লাড লস ব্লাড স্যাম্পলস ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং হিমোগ্লোবিন এস্টিমেশন লার্জ আইভি ক্যানুলা দুইটা দিব এবং অ্যারেঞ্জ ফর ব্লাড ট্রান্সফিউশন অ্যাটলিস্ট 4 ইউনিট অফ ব্লাড শুড বি kept ready and then জেন্টাল অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে দেখবো ইন্সপেকশন ভালভাল ইন্সপেকশন করে দেখুন ব্লিডিং আছে কিনা এখন পেশেন্টের কন্ডিশনটাকে রিসাসিটেট করে আমি ডেফিনিটিভ ম্যানেজমেন্টে যাব সো তারপরে আমি জেনারেল কন্ডিশন দেখবো এরপরে আমি ফর্মুলেশন করবো লাইন অফ ট্রিটমেন্ট সো অ্যাট ফার্স্ট তোমরা যখন বলবে পরীক্ষায় আই উইল ডু অ্যাকর্ডিং টু দ্য পেশেন্টস কন্ডিশন অ্যাট ফার্স্ট অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট কন্ডিশন জেনারেল ম্যানেজমেন্ট দেন স্পেসিফিক ম্যানেজমেন্ট জেনারেল ম্যানেজমেন্ট এতক্ষণ আমি যেটা বলেছি যে ব্লাড গ্রুপিং আর স্টেপিং ব্লাড ট্রান্সফিউশন হসপিটালাইজেশন দিস ইজ জেনারেল অ্যান্ড লাইন অফ ট্রিটমেন্ট এবং লাইন অফ ট্রিটমেন্ট ডেফিনেটলি ডিপেন্ডস অন আমি এখন কী বললাম ডিউরেশন অফ প্রেগনেন্সি ফিটাল কন্ডিশন ম্যাটার্নাল কন্ডিশন অ্যান্ড এক্সটেন্ট অফ হেমোরেজ সো এই চারটা জিনিসকে মাথায় রেখে আমাদের ফর্মুলেট করতে হবে আমাদের ম্যানেজমেন্টে আমরা কী করব আর এই কথাগুলো আমি একটু আগেই বলেছি যে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট কখন করব ব্লিডিং যদি টর্নেশিয়াল ব্লিডিং হয় পেশেন্ট লেবারে থাকে অনেক এক্সাঙ্গুইনাস স্টেট অফ অ্যাডমিশন মানে পেশেন্টস কন্ডিশন খুবই ডিটোরিয়েটিং কন্টিনিউয়াস ব্লিডিং বেবি ফিটাল ডিস্ট্রেস সো উই শুড গো ফর ডেলিভারি নো ওয়েট এখানে আমাদের অবশ্যই ওয়েট করার কোনো অপশন নেই আর এই যেখানে সিজারিয়ান সেকশন ইজ ডান ফর অল পেশেন্ট কাদের যাদের 2 সেন্টিমিটার প্লাসেন্টাল এজ ইজ উইদিন 2 সেন্টিমিটার ফ্রম ইন্টারনাল সিজারিয়ান ডেলিভারি নো ওয়ে ফর ভ্যাজাইনাল ডেলিভারি ওকে তাহলে এটা আমাদের খুব ইম্পর্টেন্ট আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমরা সবাইকে জিজ্ঞেস করি তোমাদেরকে সিস্টারদেরকে এনি পেশেন্ট অফ অ্যান্টিপাটাম হেমোরেজ তোমরা কি পিভি করবে নো 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 ভ্যাজাইনাল এক্সামিনেশন ইন কেস অফ অ্যান্টিপাটাম হেমোরেজ বিশেষ করে আমি যদি মনে করি এটা প্লাসেন্টা প্রিভিয়া ঠিক আছে কাজে অবশ্যই আমরা সেখান থেকে করবো না শুধুমাত্র ভ্যাজাইনাল কখন করতে পারি যখন আমার ডাবল সেট আপ থাকবে পেশেন্ট লেবারে থাকবে সেগুলো ক্ষেত্রে ওকে কাজে এটাই হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট আমি আজকে আমার মনে হয় আমরা প্লাসেন্টা প্রিভিয়া খুবই ইম্পর্টেন্ট জিনিস এখানে ইচ অ্যান্ড এভরি কোশ্চেন ইজ আস্কড ইন ইউর ভাইভা ইন ইউর এসওই ইন ইউর অসপি সো আমার মনে হয় তোমাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে এবং আমরা আজকে এই পর্যন্তই তাহলে আমরা প্লাসেন্টা প্রিভিয়াটা আমরা শেষ করলাম ইনশাআল্লাহ আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে আমরা আরেকটা টপিক পড়বো অ্যান্টিপাটাম হেমোরেজি তার আরেকটা গ্রুপ সেটা হচ্ছে অ্যাব্রাপশিও প্লাসেন্টা ওকে থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস থ্যাংক ইউ ফর ইউর পেশেন্ট শেয়ারিং